হ্যালো সবাইকে সবাইকে ভূত কাহিনীর এপিসোড নাম্বার 18তে আমন্ত্রণ। তো আজকে চলে যাচ্ছি সরাসরি ঘটনায়। আজকে যে কাহিনীটি বলবো সেটি হচ্ছে খুব ভয়ান না হলেও সেটি খুব মজার একটা কাহিনী। একজন কিশোরীর সাথে একজন বৃদ্ধ জিনের কীভাবে এত সুন্দর একটি বন্ধুত্ব হতে পারে এই নিয়ে অলৌকিক একটি বন্ধুত্বের গল্প আমরা আলোচনা করব। তো সাইমা নামে 14-15 বছরের একটি বালিকা ছিল। এটা এখন থেকে এই গল্পটি বেশ আগের, এটা 1950 সালের দিকের একটি ঘটনা। তো সাইমা দেখতে শুনতে খুব সুশ্রী ছিল, মানে অসম্ভব সুন্দরী ছিল। তার চালচলন খুবই সুন্দর ছিল, বাড়ির সবার সাথে সম্পর্ক খুব সুন্দর, সবাই তাকে খুব মৃতভাষী এবং খুব লাজুক একটি মেয়ে বলে সবাই চিনত। সবার সাথে বাড়ির সবার সাথে তার সম্পর্ক অসাধারণ ছিল। তো সাইমা আস্তে আস্তে বুঝতে পারে কিছুদিন পরে যে ভোর রাতের দিকে তার কাছে কেউ যেন এসে কিছু বলতে চায়। তো প্রথম সাইমা এটাকে মনে করলো যে এটা আসলে তার মনের কোনো ভুল হইতে পারে, মনের হয়তো কোনো ভুল হইতে পারে। তো এইটা করে সে কয়েকদিন এড়ায় যায়। তো যখন ফজরের আসলে আজান দেয় ওই টাইমটাতে আসলে সে খেয়াল করে যে তার কাছে তার ঘরটা খুব সুগন্ধিময় হয়ে যায়, খুব গন্ধে, অদ্ভুত সুন্দর গন্ধে ভরে যায়। তো তখন সে খেয়াল করে যে একটা গলার স্বর, খুব নম্র এবং ভদ্র এবং বৃদ্ধ একটি গলার স্বর তার সামনে ভেসে আসে। তো তাকে বলে আর কি যে, তুমি কেমন আছো? আমি একজন বৃদ্ধ জিন, তুমি ভয় পেও না, তোমাকে আমার খুব ভালো লেগেছে, তুমি অদ্ভুত ভালো একটা মানুষ, তোমার সাথে আমি আসলে বন্ধুত্ব করতে চাই, আমি মাঝে মাঝে আসবো, এসে তোমার সাথে কথাবার্তা বলে যাব, আর কোনো কিছু না। তবে তুমি এটা কাউকে বলার দরকার নাই, ঠিক আছে? তো ওই বৃদ্ধ জিনটি আসে, তো সাইমার সাথে কথাবার্তা বলে যায়। প্রথম সাইমা একটু ভয় পাইতো, কিন্তু এরপরে সাইমা আস্তে আস্তে তার ভয়টা কেটে যায়। হাদিয়া হিসেবে ওই বৃদ্ধ জিন, উনি খুব পরহেজগার জিন ছিলেন। তো উনি কেন আসলে সাইমার কাছে আসতেন এটা ও নিজেও আসলে জানে না। তো যাই হোক, উনি আসলে কোনো না কোনো কারণে আসলে একসাথে হয়েছেন। তো উনি হাদিয়া হিসেবে খুব সুন্দর সুন্দর খাবার নিয়ে আসতেন, এবং উনি কিন্তু আবার বলে দিতেন যে এই খাওয়ার কারোর সাথে ভাগ করে খাওয়া যাবে না, তুমি শুধু একা খাওয়া। আর এখন থেকে তুমি চাইলে পরিবারে তুমি বলতে পারো আমার কথা, ঠিক আছে? বাইরে বলার দরকার নেই, বলতে পারো, তবে খাওয়ার কিন্তু কারোর সাথে ভাগ করে দেওয়া যাবে না। তো সাইমা প্রথম ওই খাবারগুলা খায়, সে অদ্ভুত টেস্ট পায়। এই টেস্ট সে দুনিয়াতে পায় নাই, এবং এই গন্ধ সে দুনিয়াতে কোথাও কোনো খাবারের মধ্যে পায়নি। এত সুগন্ধ, এত অদ্ভুত তৃপ্তিময়, মোহময় একটা গন্ধ। এবং খাবারগুলো যে এই টেস্টটা সে আসলে এটা বিয়ন্ড ওয়ার্ড, এটা সে এক্সপ্রেস করতে পারে না। শুধু যে খাইতে গেলেই শুধু বোঝা যায় যে টেস্টটা আসলে কি, মানে বিয়ন্ড ওয়ার্ড, কোনো ওয়ার্ড নাই অ্যাকচুয়ালি, ইটস এক্সপিরিয়েন্স। তো যাই হোক, তো সে করে কি, সাইমা একটা বুদ্ধি বের করলো যে সবাইকে তো এইভাবে বলতেছে, কিন্তু কেউ আসলে ঘরের কেউ বুঝতে পারে না এবং কেউ বিশ্বাসও করে না সাইমার কথা। তো দিন যায়, উনি ফজরের টাইমে আসেন, 10-5 মিনিট বা 15 মিনিট সর্বোচ্চ ওর সাথে একটু গল্প করেন, গল্প করে টরে চলে যায়। তো উনি প্রথম আসতেন, ওনার শুধু গলার স্বর শোনা যেত। এর পরবর্তীতে ওনার টোটাল অবয়বটাই বোঝা যেত, একদম বৃদ্ধ একটা মানুষ, হ্যাঁ, জুব্বা পরা, এসে ওর সাথে সামনে বসে, হ্যাঁ, এসে বসে তারপর ওকে ঘুম ভাঙায়। তো এরপরে ওনার সাথে কথাবার্তা বলে, বিভিন্ন বিষয় নিয়ে আসলে কথাবার্তা বলে। তো সবই আসলে ছোট বাচ্চাদের কথাবার্তা, এবং উনি ওনার কথাবার্তা বলেন, সাইমার কথাবার্তা শুনতে চান। তো সব কিছু নিয়েই আসলে এই বন্ধুত্বটা গড়ে ওঠে। তো সাইমা করে কি, যে খাবারগুলো যে আনতো, এই খাবারগুলা খাওয়ার পরে সে আসলে হাত ধুইতো না, সে হাতটা আসলে জাস্ট একটু মুছে রাখতো। মুছে যে ওই ভোর হইলে বা ওই ফজরের নামাজের পরে যারা বের হইতো তাদেরকে ওই গন্ধটা মানে শোকাইতো আর কি, স্মেলটা নিতে বলতো, যে স্মেলটা নাও, দেখো আমার জন্য আজকে এই খাবার আনছে। দেখাইতে মানা করছে,
তোমাদেরকে দিতে মানা করছে, শেয়ার করতে মানা করছে, কিন্তু দেখো এই স্মেলটা দেখো। তো সবাই আসলে খুব অবাক হইতো, কি এরকম স্মেল তো আসলে আমরা কখনো পাই নাই, এটা কেমন ধরনের স্মেল হইতে পারে, অদ্ভুত। তো প্রথম ওরা একটু সন্দেহ করে, এরপরে ওরা আসলে বুঝতে পারে যে হ্যাঁ, দৈবিক কিছু একটা, অলৌকিক কিছু একটা ঘটতেছে এর সাথে, সাইমার সাথে। এবং দিন দিন দেখে সাইমা আসলে খুব অপূর্ব ভাবে তার সব কিছু একটু একটু চেঞ্জ হয়, মানে সে অপূর্ব হয়ে ওঠে। মানে বিষয়টা হচ্ছে কি, সাইমার গ্লোরিনেসটা অনেক বেড়ে যায়, প্রাণবন্ততা অনেক বেড়ে যায়, আনন্দময় হয়ে ওঠে সে আরও অনেক বেশি। তো দিন যাইতে থাকে, বাড়ির আশেপাশে সবাই একটু একটু টের পায়, সবাই আসলে ব্যাপারটা জেনে যায়। তো এখান দিয়ে সাইমার মা করলেন কি, একটা ঘটনা ঘটায় ফেললেন। উনি করছেন কি, উনি বাড়ির বিভিন্ন চারপাশে আনন্দে উচ্ছ্বাসে উনি এটা বলে ফেলছেন যে আপনাদের কোনো কিছু জানার থাকলে, কোনো তদবির থাকলে আপনি বলতে পারেন, আমার মেয়ের সাথে এরকম একজন পরেশগার জিন আসেন, এই ব্যাপার হবে। তো উনি এটা একটু একটু করে ছড়াই দেন। তো উনিও আসলে ঠিক বুঝতে পারেন নাই, উনি খুশির চোটে, মানে খুশির ঠেলায় আর কি উনি এই জিনিসটা করে ফেলেন। তো আশেপাশের একদম নিকট আত্মীয় স্বজন, নিকট বাড়ির, ওরা মাঝে মাঝে আসে। তা আসলে ওই সময়ে সাইমার সাথে কথা বলে, সাইমা শুনে টুনে ওনাকে জিজ্ঞেস করে, অন্যরা কেউ ওনার কথাবার্তা কিছু শুনতে পায় না। তো ওই যে সমস্যা ওইটা উনি বলে দেন। তো উনি বলে দিলে ওইটা ওইভাবে ওরা কাজ করে এবং শেফা লাভ করে, বা সমাধানটা লাভ করে। যাদের অসুস্থতা তারা শেফা লাভ করে। তো মাঝে মাঝে উনি আবার ওই পানি পড়াও দিয়ে রাখতেন, এটা সাইমা দিত না, উনি দিয়ে রাখতেন, আলাদা করে দিয়ে রাখতেন। এবং পরের দিন সাইমা এগুলো দিয়ে দিত যাদের যাদের সমস্যা ছিল। তো অনেকে উপকার পায়। এইটা না আর মানে রাগঢাক করে রাখা যায় না, এটা চারোদিকে আসলে ছড়ায় যায়, একদম ছড়ায় যায়। তো ছড়ায় যাওয়ার পরে হয় কি, দলে দলে মানুষ আসা শুরু করে। এটার মধ্যে অনেক তান্ত্রিকরাও মানে আসতে শুরু করে। তো উনি আবার এদিক দিয়ে আবার সাইমারে আবার মানা করে রাখছেন যে তোমারে আমি বলছি, তোমার মা তো, তোমারে কিছু বলতেছি না, তোমার মা তো এমনি ঘটাই ফেলছে, এটা তো আসলে আমার জন্য খারাপ হবে, কিন্তু আমার কথা বাদই দিলাম, কিন্তু এটা তো তোমার জন্য সামনে খুব ভয়ঙ্কর একটা ফলস্বরূপ হবে, এটা তো তোমার জন্য ভালো হবে না, তোমার মা তো বুঝতে পারেন নাই, এখন যা হওয়ার হয়ে গেছে, এটাকে কন্ট্রোল করতে হবে। তো সাইমা বলে, কিন্তু ততদিনে অনেক তান্ত্রিকও আসলে চলে আসে, এসে করে কি, দেখা করে যে দেখতে চায়। এখন সাইমা তো আসলে কোনো রাখিও না, কোনো কিছুও না, সাইমা এই ধরনের কোনো কিছু বুঝেও না। তো ওই জিনটা, পরেশগার বৃদ্ধ জিনটা, উনি আসলে দেখে যতটুকু বুঝতেন যে কে আসলে তান্ত্রিক, কে কী কোন উদ্দেশ্যে আসছে, খারাপ উদ্দেশ্যে আসলে উনি সাইমাকে বলে দিতেন। তো সাইমা এটা প্রায় বন্ধই করে দেয়। তো আস্তে আস্তে এটা চারিদিকে ছড়ায় যায়, কিন্তু ততদিনে বন্ধ, ততদিনে নাম রটে যায়। তো এরপরে হয় কি, হঠাৎ করে যে সাইমা আসলে খুব অসুস্থ হতে থাকে এবং উনিও হঠাৎ করে আসা বন্ধ করে দেন। সাইমা অসুস্থ হতে থাকে, মাত্র 7 দিনের ব্যবধানে সাইমা শয্যাশায়ী হয়ে যায়, একদম বিছানায় একদম ঢলে পড়ে, উঠতে পারে না। 7 দিনে কিভাবে একটা মানুষ আসলে এত শুকিয়ে যায়, এটা আসলে ওই পরিবারের কারো আসলে কল্পনায় মানে আসে না, আসলে চিন্তায়ও আসে না, কেউ বুদ্ধি করেও বের করতে পারে না। তো ডাক্তার কবিরাজ অনেক দেখায়, কিন্তু কোনো লাভ হয় না, ওই যে কপাল সেই মাথা। সাইমা খুবই অসুস্থ, শয্যাশায়ী, সাইমার যেন আস্তে আস্তে প্রাণটা চলে যায় এমন অবস্থা। তো ওনাদের এক আত্মীয় আছেন, উনি খুব বড় হুজুর, মানে রাখি অনেক রোগায় করেন, ওনারে ডাক দিলেন, ওনার সাথে আবার অনেক জিনদের কানেকশান আছে। তো উনি করলেন কি, আসলেন, এসে সাইমাকে দেখলেন, দেখে সব কিছু বুঝলেন, কথাবার্তা বললেন। তো উনি বলছেন ঠিক আছে, আমি এটা পরে দেখব, আমি রাতে দেখব এটা। তো উনি 1 দিন যায়, 2 দিন যায়, 3 দিনের দিনে উনি 3 দিন পরে আবার আসেন। এসে ওই তাৎক্ষণিক ওইখানেই বসে যে আপনারা সবে ঘর থেকে বের হয়ে যান, আমি একটু সাইমার সাথে একা 10-15 মিনিট থাকবো। তুমি তাৎক্ষণিক উনি রোকায়ের কিছু কাজ করেন, করে উনি ওই আমল করেন, ওই জিনটাকে ডাক দেন,
যে বৃদ্ধ জিন। তো জাস্ট একটু ডাকার পরেই, কয়েক ডাকের পরেই উনি চলে আসেন। এসে বলেন যে কি হয়েছে। বলছে, তো ওই বৃদ্ধ জিন বলছে যে আমার গোত্রের অপোজিট যে গোত্র, তারা এই আমার সাথে সাইমার যে একটা বন্ধুত্ব, এইটা তারা খেয়াল করছে এবং তারা আমাদের সাথে শত্রুতা, আমার সাথে শত্রুতা। আমি আসলে একটা গোত্রের মানে সহকারী সর্দার। তো আমি অনেক ধরনের পরামর্শ আমাদের সর্দারকে দিতাম, আমাদের গোত্রটা যেন ভালো থাকে, ঠিক থাকে, অন্য গোত্র থেকে যেন ঠিকঠাকভাবে থাকতে পারে, সুরক্ষিত থাকতে পারে। তো এটার কারণে আমার অনেক শত্রু হয়ে যায়, শত্রু জিন হয়ে যায়। তো ওই শত্রুতা থেকে আমাকে কিছু করতে পারে না, সাইমাকে এসে ওরা আক্রমণ করে, আমিও আর কিছু করতে পারি না। এই কারণে সাইমা অসুস্থ হতে থাকে এবং আমার আশাও বন্ধ হয়ে যায়। এখন হুজুর, আপনি একটা কাজ করতে পারেন, আপনি আমাদের আরেকটা আমার বন্ধু পরিচিত গোত্র আছে, তারা হচ্ছে যোদ্ধা শ্রেণীর জিন আর কি, ওদের কয়েকজনকে আমি ডাকতে পারি। তো আমাদের যারা অসুস্থ করছে, আমাদের অপোজিট গোত্র, ওদেরকেও ডাক দিতে পারেন। ওদের সবাই থাকবে ওইখানে, কথাবার্তা হবে, মধ্যস্থতা হয়ে এই জিনিসটা আমরা এখানেই মানে ইস্তফা দিব আর কি। এবং সাথে আপনি জাস্ট মিষ্টি রাখবেন, কয়েক কেজি মিষ্টি রাখবেন। কেউ মিষ্টি ধরবে না। যদি সমঝোতা হয় তাইলে দেখবেন মিষ্টি নাই, সবাই মিষ্টি নিচ্ছে। আর যদি সমঝোতা না হয়, কেউ মিষ্টি ধরবে না। আপনি নিজ থেকে কোনো কিছু বলতে যাবেন না, আপনি জাস্ট মধ্যস্থতাকারী হিসেবে থাকবেন। তো ঠিক আছে, একদিন ধার্য করা হইলো, নির্দিষ্ট একটা সময়, রাতের দিকে, বেশ গভীর রাতের দিকে সাইমাকে সহ বসা হইলো। তো ওই হুজুর ডাক দিলেন, সবাইকে ডাক দিলেন। তো ওই বৃদ্ধ জিন আসলেন, ওনার সাথে যোদ্ধারা জিনরাও আসলো এবং অপোজিট যারা শত্রু জিন তারাও আসলো। এসে কথাবার্তা হইলো, এক ধরনের সমঝোতার চেষ্টা করা হইলো। তো হুজুর বললেন আর কি, যে একটা কথাই বললেন যে এ তো একটা ছোট বাচ্চা মেয়ে, একে আপনারা কেন ক্ষতি করলেন? এর তো কোনো দোষ নাই। আপনারা যার সাথে শত্রুতা তাদের সাথে কাজ করেন, আপনার ওই বৃদ্ধ জিনের সাথে যদি সমস্যা থাকে তার সাথে কাজ করেন, এই ছোটো বাচ্চাটাকে কষ্ট দেওয়ার কী দরকার? এবং একজন মুসলিম, ওরও মুসলিম জিন, একজন মুসলিম জিন হয়ে কেন আরেকজন মুসলিমকে, ছোট মুসলিম বাচ্চাকে কেন কষ্ট দিচ্ছেন? এটা তো দরকার নাই এবং এটা তো গ্রহিত একটা অপরাধ। তো ওই যোদ্ধারা কোনো কথা বলে না, ওরা থাকে, ওরা জাস্ট চুপচাপ গর্জন করতে থাকে, ওরা চুপচাপ বসে থাকে, গর্জনও করে। এরপর ওদেরকে থামানো হয়। তো ওই যোদ্ধা যারা, ওরা বুঝতে পারে যে গতি বেগতিক, এখানে একটু উল্টাপাল্টা করলেই ওই যোদ্ধা জিনদের হাতে ওরা বন্দী হবে বা মারা পড়বে। তো ওরা তখন বলে যে ঠিক আছে, আমরা এই বাচ্চাকে কোনো কিছু করব না, কিন্তু আমাদের উপরে যেই ধরনের নিষেধাজ্ঞাগুলো আছে ওগুলো উঠে নিতে বলেন। কিছু কিছু নিষেধাজ্ঞা ঠিক আছে, কিন্তু অনেকগুলো নিষেধাজ্ঞা আছে যে সেগুলো আসলে জোর করে করানো হয়েছে। জিজ্ঞেস করেন আপনি আপনার ওই বৃদ্ধ যিনি আছেন, ওই গোত্রের সর্দারকে জিজ্ঞেস করেন। তো ওই যোদ্ধের সর্দারকে হুজুর জিজ্ঞেস করেন যে কথা কি ঠিক, যে বলেন যে আপনারা কি এভাবে করছেন, জোরপূর্বক কোনো কিছু করছেন? তো তখন ওই সর্দার জিন যে এটা হয়, মুখ খোলেন, স্বীকার হন যে হ্যাঁ, আমরা কিছু কিছু জিনিস আমরা ব্যান করে রাখছি, ওদের সাথে আমাদের অনেকের সম্পর্ক আছে, কিন্তু আমরা আসলে কোনো ধরনের বন্ধুত্ব থেকে শুরু করে বিবাহ কোনো কিছু তাদের সাথে কোনো সম্পর্ক করি না। কিন্তু এটা ব্যক্তিগত কারণ থেকেই আসলে এই জিনিসটা করা হয়েছে, কিন্তু আমাদের অনেকে ওদের সাথে সম্পর্ক করতে চায়, ওদের অনেকেই আমাদের সাথে সম্পর্ক করতে চায়। এটা বন্ধ করে দেওয়া আছে বেশ অনেক বছর থেকে। তো এইটার কারণেই মূল সমস্যাটা। তো ওই যারা অপোজিট, যারা শত্রু জিনের গোত্র যারা, তো ওরাও বলে হ্যাঁ এইটাই সমস্যা, এটা যদি মিটে যায় তাহলে সব সমাধান হয়ে যাবে। সাইমা এই মেয়েটিকেও সুস্থ করে দেওয়া হবে, ওর থেকে যে ধরনের জাদু অসুস্থ করে দেওয়া হয়েছে ওইটাও ওর থেকে তুলে নেওয়া হবে, সুস্থ হয়ে যাবে। তো ওই যোদ্ধা জিনদের সামনে দুই গোত্রের এক ধরনের সমঝোতা হয়। তো হুজুর দেখেন যে একটু একটু পর মোমবাতির আলোয় যে
মিষ্টি, অনেক মিষ্টি রাখা আছে, যে মিষ্টিগুলো একটু একটু করে মানে উধাও হয়ে যাইতেছে। তো উনি বুঝলেন যে সমঝোতা হয়েছে, এবং উনি তখন একটা ঘোষণা করেন যে আপনারা যেই থাকেন, এবং বৃদ্ধ জিনকে বলছি এবং সবাইকে বলছি, আপনারা মানুষদের সাথে কমিউনিকেট করার দরকার নেই, বিশেষ করে এই মেয়ের সাথে আর কখনো কমিউনিকেট করার দরকার নেই। এর একটা জীবন আছে সামনে, এ বড় হবে, এর বিয়ে হবে, এর অনেক সমস্যা হবে, এর সাথে আর কখনো কমিউনিকেট করার দরকার নেই, কোনো যোগাযোগ করার দরকার নেই, আসার দরকার নেই। আপনারা আপনাদের মতো করে থাকেন, যদি এর উপকার করতে চান তাহলে দূর থেকে করেন, কাছে আসার একদমই দরকার নেই। তো ওরা বলছে ঠিক আছে। ওই বৃদ্ধ জিনও শেষবারের মতো সাইমাকে মানে গুড বাই জানায় আর কি, কুশলাদি বিনিময় করে চলে যায়। তো ঘটনাটা এখানেই আসলে শেষ। এর পরবর্তীতে সাইমা আস্তে আস্তে খুব সুস্থ হয়ে ওঠে, বেশ কয়েকদিনের মধ্যে অলৌকিকভাবে সুস্থ হয়ে ওঠে। আর সাইমা কখনো ওই বৃদ্ধ জিনটার সাথে আর কখনো দেখা হয় না, বা জিন ঘটিত পজেসড হওয়া বা জিন ঘটিত কোনো ধরনের হেল্প বা কোনো ধরনের অলৌকিক কোনো কিছুই আর তার সাথে কখনো ঘটে না, বা ঘটলেও সে কখনো আর কোনো কিছু বলে না কাউকে, আমরা শুনতে পাই না। তো এই ছিল আসলে মূল ঘটনাটা। তো এই ঘটনাটি যদি ভূত কাহিনী চ্যানেলটিতে শুনেন, যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন এবং সবার সাথে শেয়ার করবেন, যেভাবে হোক, মেসেঞ্জারের মাধ্যমে হোক, হোয়াটসঅ্যাপের মাধ্যমে হোক। আর যদি এটা ফেসবুক পেজ থেকে, ভূত কাহিনীর পেজ থেকে যদি শুনে থাকেন তাহলে অবশ্যই পেজটি লাইক করবেন, ফলো করবেন, সবার সাথে মেসেঞ্জারে শেয়ার করবেন, এবং সবাইকে এই কাহিনীটি শোনার জন্য এবং এই চ্যানেলটির সাথে থাকার জন্য অনেক 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 বেশি ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।